সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌলি জান্নাত, প্রভাষক দর্শন, মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ, মানিকগঞ্জ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যুক্তিবিদ্যা প্রথম পত্র 6ষ্ঠ অধ্যায় অবরোহ অনুমান। অবরোহ অনুমান থেকে আমি গত ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সেটি হলো যে অবরোহ অনুমান কাকে বলে, প্রকারভেদ এবং অমাধ্যম অনুমানের বৈশিষ্ট্য সংজ্ঞা সম্পর্কে। আজকে আমি যেটি আলোচনা করব যে অমাধ্যম অনুমান কি, যথার্থ অনুমান কি না। গত ক্লাসে আমি অমাধ্যম অনুমান বৈশিষ্ট্য হিসেবে যেগুলো আমি বলেছিলাম সেগুলো হলো যে অমাধ্যম অনুমান একটি অবরোহ অনুমান, একটি মাত্র আশ্রয় বাক্য রয়েছে, আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তের যাত্রাপথ খুবই সংক্ষিপ্ত এবং আশ্রয় বাক্যের সিদ্ধান্তের সত্যতা আশ্রয় বাক্যের সত্যতার উপর নির্ভর করে, এরকম কয়েকটি আমি বৈশিষ্ট্য বলেছিলাম, যার প্রেক্ষিতে আমাদের মনে সন্দেহ জাগে যে অমাধ্যম অনুমানটা কি, যে যথার্থ অনুমান কি না। অমাধ্যম অনুমান যথার্থ অনুমান কি না এটি নিয়ে অনেক যুক্তিবিদের মাঝেই মতভেদ রয়েছে। যেমন যুক্তিবিদ মিল এবং বেন, তারা দুজনেই অমাধ্যম অনুমানকে যথার্থ অনুমান বলতে নারাজ। তাদের মিল যেমন বলেন যে মিলের বক্তব্য অনুযায়ী যে আমরা অনুমানে কি করি, জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্য উপনীত হই, কিন্তু অমাধ্যম অনুমানে যেহেতু আমরা একটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করি এবং একটি আশ্রয় বাক্য সিদ্ধান্ত গ্রহণ করি এবং একই সাথে আমরা কি করি যে সিদ্ধান্তে যে কথাটি বলি সেটি আশ্রয় বাক্যেরই পুনরুক্তি মাত্র, যার কারণে মিল বলেন যে অমাধ্যম অনুমানকে আমরা যথার্থ অনুমান বলতে পারি না। যেমন সিদ্ধান্তটি কি কোনো নতুন সত্যের সন্ধান আমাদেরকে দেয় না, কারণ আশ্রয় বাক্য সিদ্ধান্তটা হলো আশ্রয় বাক্যে যে সত্যটা উপস্থাপন করা হয় তারই পুনরুক্তি মাত্র। তিনি বলেন এসব অমাধ্যম অনুমানের ক্ষেত্রে সত্যিকারের কোনো অনুমান নেই, সিদ্ধান্তে কোনো নতুন সত্য নেই, আশ্রয় বাক্যে যা আছে সিদ্ধান্তে শুধু তাকেই বিবৃত করা হয়। সুতরাং তার মতে কি অমাধ্যম অনুমানকে আদৌ অনুমান বলা উচিত নয়। যুক্তিবিদ বেন মনে করেন যে অমাধ্যম অনুমানে কোনো জানা তথ্য থেকে অজানা তথ্যে গমনের পদক্ষেপ নেই। তিনি বলেন এখানে একই সত্য সম্বন্ধে এক প্রকার শব্দ বিন্যাস থেকে অন্য প্রকার শব্দ বিন্যাসে পদার্পণ করা হয় মাত্র। অর্থাৎ অমাধ্যম অনুমানে একই ঘটনা আমরা সিদ্ধান্তে কী করি, ভিন্ন ভাষায় উপস্থাপন করি। আশ্রয় বাক্য সিদ্ধান্তের বিষয়বস্তু অনেকটা একই থাকে। যেমন সকল মানুষ হয় মরণশীল আশ্রয় বাক্য থেকে যদি বলা হয় কোনো মানুষ নয় অমরণশীল, এই সিদ্ধান্তটি টানা হয়, তাহলে এতে ভাষান্তর ছাড়া নতুনত্বের কোনো সন্ধানই পাওয়া যায় না। অর্থাৎ আমরা কি বললাম যে আশ্রয় বাক্য কী বললাম, সকল মানুষ হয় মরণশীল। এই আশ্রয় বাক্যের উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্তে কি বলছি, কোনো মানুষ কি নয় অমরণশীল। এখন বেনের মতে যে আমরা কি করছি, যে আশ্রয় বাক্যে যে কথাগুলো বলছি আমরা সিদ্ধান্তে এসে কিন্তু সেই একই কথাগুলোই বলছি, একটু ভাষান্তর করে কিংবা একটু ভিন্ন ভাষায়। সুতরাং এই যে যুক্তিবিদ্যা রয়েছেন মিল এবং বেন, তাদের মতে কি হচ্ছে যে অমাধ্যম অনুমানটাকে আমরা কি করতে পারছি না, যে যথার্থ অনুমান বলে স্বীকার করতে পারছি না। কিন্তু এই যে যুক্তিবিদ দুজন রয়েছেন তাদের প্রত্যুত্তরে কি বলেছেন, যুক্তিবিদ ওয়েলটন বলেন যে সব রকম যৌক্তিক অনুমানে সিদ্ধান্ত অনিবার্যভাবে আশ্রয় বাক্য থেকে নিশ্চিত হয়। কিভাবে নিশ্চিত হয়? কারণ আমরা যে আশ্রয় বাক্যগুলো গ্রহণ করি দুই বা ততোধিক, কিন্তু এই আশ্রয় বাক্যের সত্যতা কিংবা আশ্রয় বাক্যের উপর ভিত্তি করেই আমরা বিধিসঙ্গতভাবে সিদ্ধান্ত গ্রহণ করি। ফলে কোনো সিদ্ধান্তই কোনো নতুন তথ্যের কিংবা সত্যের সন্ধান দিতে পারে না। আশ্রয় বাক্যের মধ্যে যে সত্য নিহিত থাকে তাকেই সিদ্ধান্তে প্রকাশ করা হয়। তিনি আরও বলেন অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তের পদক্ষেপ খুবই সংকীর্ণ,
তবে এর দ্বারা এটিই প্রমাণিত হয় না যে এতে কোনো পদক্ষেপই নেই অথবা এরূপ পদক্ষেপ গ্রহণ করা একান্তই অপ্রয়োজনীয়। এই কি আমরা এই আলোচনা থেকে বুঝতে পারতেছি আমরা ওয়েলটনের মতকে কিন্তু আমরা গ্রহণ করতে পারি। কীভাবে গ্রহণ করতে পারি? যে অমাধ্যম অনুমানে যাত্রাপথ সংক্ষিপ্ত হলেও তা আমরা অর্থহীন বলতে পারি না। যেমন আমরা যদি বলি যে রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, তারপরে কে আছে, জব্বার হয় মরণশীল, সুতরাং সকল মানুষ হয় মরণশীল। এই যে আমরা কয়েকটা আশ্রয় বাক্য গ্রহণ করেছি, এই আশ্রয় বাক্যের উপর ভিত্তি করে কিন্তু আমরা কি করছি, একটা সিদ্ধান্ত নিচ্ছি। আলটিমেটলি আমরা সিদ্ধান্তে কী বলছি, সকল মানুষ হয় মরণশীল। এই যে সকল মানুষ হয় মরণশীল কথাটা আমরা স্বীকার করে নিচ্ছি, এর সত্যতা কিংবা এই যে অভিজ্ঞতাটা, এটা কিন্তু আমরা আশ্রয় বাক্যের মাধ্যমেই পাচ্ছি। আলটিমেটলি আমরা আশ্রয় বাক্য থেকেই আমরা সিদ্ধান্তটি কী হচ্ছে, নিশ্চিত হচ্ছে। যার কারণে ওয়েলটন কি বলেছেন যে আমরা আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবেই কিন্তু আমরা সিদ্ধান্তে আসছি। হ্যাঁ, অমাধ্যম অনুমানে আমরা কি করছি, যে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করছি। এখানে কি বলা হয়েছে যে অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্যে যে অর্থ সুপ্ত বা অপ্রকাশিত থাকে তা সিদ্ধান্তে মূর্ত বা প্রকাশিত হয়ে ওঠে। এখানে আশ্রয় বাক্য আমাদের কাছে জানা, কিন্তু তার অন্তর্নিহিত অর্থ আমাদের কাছে নাও জানা থাকতে পারে। অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্যের অন্তর্নিহিত অর্থ সিদ্ধান্তে স্পষ্ট হয়ে ওঠে, কাজেই সিদ্ধান্তে কিছুটা নতুনত্বের সন্ধান পাওয়া যায়। যেমন সকল মানুষ হয় মরণশীল, কিছু মরণশীল প্রাণী হয় মরণশীল। এখানে আমরা কি করছি, যে আবর্তন নামক অমাধ্যম অনুমানের আশ্রয় বাক্যে বিধেয় মরণশীল পদের অন্তর্নিহিত অর্থ সুস্পষ্টভাবে ব্যক্ত করা হয় নাই। আমরা যে সকল মানুষ হয় মরণশীল কথাটি বললাম আশ্রয় বাক্য হিসেবে, এখানে কিন্তু আমরা আমাদের বক্তব্যটা সুস্পষ্টভাবে প্রকাশ করতে পারিনি। কিন্তু যখন আমি সিদ্ধান্তে আসলাম যে কিছু মরণশীল প্রাণী হয় মানুষ, আমরা তখন কি করলাম, অর্থটি পরিপূর্ণভাবে প্রকাশ করলাম। কিভাবে করলাম? মানুষের মরণশীলতা সকল মরণশীল প্রাণীর সমান নয়, অংশ মাত্র। অর্থাৎ সকল প্রাণী হয় মরণশীল আমরা কথাটিকে যে গ্রহণ করলাম, প্রথমে সকল মানুষ হয় মরণশীল আমরা কথাটি গ্রহণ করলাম, কিন্তু মানুষ কি সৃষ্ট জীবনের মাঝে ক্ষুদ্র একটা অংশ, তাই না? আমরা সেই অংশটাকে বানিয়েই কিন্তু আমরা মানুষের মরণশীলতার স্বীকার করলাম। যেমন সকল মানুষ হয় মরণশীল আমরা কথাটি নিলাম, প্রথমে আশ্রয় বাক্য হিসেবেই নিলাম, কিন্তু কিছু মরণশীল প্রাণী হয় মানুষ, আমরা মানুষকে সকল প্রাণীর একটা অংশ হিসেবে গ্রহণ করে তারপরে কি করলাম, আমরা তার মরণশীলতাটাকে স্বীকার করে নিলাম। এখানে কি হলো, যে আশ্রয় বাক্যে যে কথাটি রয়েছে সেটা কিন্তু আমাদের সিদ্ধান্তে এসে আরও সুস্পষ্ট রূপ ধারণ করেছে। সুতরাং আমরা কি করতে পারি, যে অমাধ্যম অনুমান যে যথার্থ অনুমান নয় কথাটিকে আমরা উড়িয়ে দিতে পারি। অনুমানের একটি ভালো কি বলবো, যথার্থ অনুমান হিসেবে আমরা গ্রহণ করতে পারি অমাধ্যম অনুমানকে। যদিও আমরা আশ্রয় বাক্য থেকে যে এখানে যে সিদ্ধান্ত আসলাম, সেই সিদ্ধান্ত যাওয়ার যে রাস্তাটা কিংবা একটি মাত্র আশ্রয় বাক্য থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, তারপরেও আমরা অমাধ্যম অনুমানকে একটি খাঁটি বা যথার্থ অনুমান হিসেবে গ্রহণ করতে পারি। এখন আমরা আবর্তন বলতে পারি যে অমাধ্যম অনুমানের প্রকারভেদ রয়েছে। প্রকারভেদের মাঝে আমরা আজকে কি করব, আবর্তন নিয়ে কিছুটা আলোচনা করব। আবর্তন কাকে বলে? যে অমাধ্যম অনুমানে বিধিসঙ্গতভাবে একটি প্রদত্ত বাক্যের উদ্দেশ্য ও বিধেয় স্থান পরিবর্তন করে একটি নতুন সিদ্ধান্ত গঠন করে। কি আবর্তনটা কি অমাধ্যম অনুমানের একটি প্রকার। কাজে আমরা কি বলতে পারি, যে অমাধ্যম অনুমানে বিধিসঙ্গতভাবে একটি যুক্তি বাক্যের কিংবা একটি প্রদত্ত বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় স্থান পরিবর্তন করে একটি নতুন সিদ্ধান্ত গঠন করে, তাকে আমরা কি বলতে পারি, আবর্তন বলতে পারি। কীরকম? যেমন কোনো মানুষ নয় নিখুঁত, এটি আশ্রয় বাক্য। আমরা সিদ্ধান্তে গিয়ে আসলাম কোনো নিখুঁত জীব নয় মানুষ। আমরা
আশ্রয় বাক্য কী করলাম, যে কোনো মানুষ নয় নিখুঁত, এখানে মানুষ আশ্রয় বাক্যে মানুষ, কোনো মানুষ হলো উদ্দেশ্য, নয় নিখুঁত, নিখুঁত হলো কি বিধেয়। আমরা সিদ্ধান্তে কি আসলাম, কোনো নিখুঁত জীব নয় মানুষ। অর্থাৎ আমি এই যে আশ্রয় বাক্যের যে বিধেয়টা আছে, যে কোনো মানুষ নয় নিখুঁত, এই নিখুঁত শব্দটিকে, এই বিধেয়টাকে আমরা সিদ্ধান্তে কী করছি, উদ্দেশ্য হিসেবে ব্যবহার করেছি। কিভাবে, কোনো নিখুঁত জীব নয় মানুষ, আর আশ্রয় বাক্যের মানুষ উদ্দেশ্যটাকে আমরা বিধেয় হিসেবে ব্যবহার করেছি কিসে, সিদ্ধান্তে। কাজে তাহলে আমরা কি বলেছিলাম, যে অমাধ্যম অনুমানে একটি প্রদত্ত যুক্তি বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় বিধিসঙ্গতভাবে স্থান পরিবর্তন করে সিদ্ধান্ত গঠন করে, তাকে আমরা কি বলি, যে আবর্তন বলি। এখন এই যে আমি প্রথমে বললাম যে কোনো মানুষ নয় নিখুঁত, এটাকে আমরা কি বলবো, আবর্তনীয়, মানে আবর্তনের যোগ্য। আর কোনো নিখুঁত জীব নয় মানুষ, সেটাকে আমরা কি বলবো, আবর্তিত, যা মানে আবর্তিত, যেটা হয়ে গিয়েছে, কমপ্লিট আবর্তন হয়েছে, যার কারণে আমরা এটা আবর্তিত বলেছি। তাহলে আশ্রয় বাক্যটা কি, আবর্তনীয়, আর সিদ্ধান্তটা কি, আবর্তিত। এখন আমরা এটির একটা কিছু আবর্তনের কয়েকটি নিয়মাবলী রয়েছে, নিয়মাবলীগুলো কয়েকটি কিন্তু আমরা সিদ্ধান্তেই পেয়ে গিয়েছি। যেমন আবর্তনের কি নিয়ম, কি প্রথমে আবর্তনীয়ের উদ্দেশ্য পদটি আবর্তিতের বিধেয় পদ হবে, আবর্তনীয়ের বিধেয় পদটি আবর্তিতের কি উদ্দেশ্য পদ হবে। অর্থাৎ আমরা এই দুটি নিয়ম কিন্তু আমরা সংজ্ঞাতে পেয়ে গিয়েছি। এখন আর দুটি আছে, সেটি কি, আবর্তনীয় এবং আবর্তিতের উভয়ের গুণ একই রূপ হবে। একই রূপ কীভাবে হবে, সদর্থক হলে সদর্থক, নর্থক হলে নর্থক হবে। আরেকটা কি, আবর্তনীয়ের কোনো অব্যাপ্য পদকে আমরা আবর্তিতে ব্যাপ্য করতে পারবো না। কীভাবে, এটা কিন্তু কোথা থেকে আসছে, যে আমরা অবরোহ অনুমানের একটা প্রকারভেদ হিসেবে আমরা কি আসছে, অমাধ্যম অনুমান আসছে, এবং অমাধ্যম অনুমানের একটা প্রকারভেদ আসছে আবর্তন। অবরোহ অনুমানে কী ছিল আমাদের, যে আমরা সিদ্ধান্তে আশ্রয় বাক্যের কোনো পদকেই আমরা বেশি ব্যাপক করতে পারবো না, সমান ব্যাপক অথবা কম ব্যাপক করতে পারবো। সেই যে বিষয়টা কিংবা বৈশিষ্ট্য, সেটাই কিন্তু আমাদের আবর্তনের মধ্যে চলে এসেছে কীভাবে, যে আবর্তনের কোনো অব্যাপ্য পদকে, যেটা ব্যাপ্য নয়, সেটাকে আমরা আবর্তিতে এসে, অর্থাৎ সিদ্ধান্তে এসে আমরা ব্যাপ্য করতে পারবো না। তাহলে আমরা কয়টা নিয়ম পেলাম, চারটা নিয়ম পেলাম। চারটা নিয়মের একটি কি, চারটি নিয়মের একটি হলো আবর্তনীয়ের উদ্দেশ্য আবর্তিতে বিধেয় হবে, আবর্তনীয়ের বিধেয় আবর্তিতে এসে উদ্দেশ্য পদ হবে, দুটি বাক্যে যুক্তি বাক্যের কি গুণ সমান হবে। কীরকম গুণ সমান হবে, সদর্থক হলে সদর্থক, নর্থক হলে নর্থক হবে। আরেকটি কি, কোনো আবর্তনীয়তে, অর্থাৎ আশ্রয় বাক্যে যে অব্যাপ্য পদ রয়েছে, যদি অব্যাপ্য থাকে, সেটাকে আমরা কোনো ক্রমেই ব্যাপ্য করতে পারবো না। তাহলে আমরা আবর্তনের সংজ্ঞা জানলাম, আবর্তনের উদাহরণ সম্পর্কে জানলাম, এবং আবর্তনের নিয়ম সম্পর্কে জানলাম। এখন আমি আজকে একটু আবর্তনের প্রকারভেদটা বলবো। আবর্তনের প্রকারভেদের মধ্যে কি দুভাগে ভাগ করতে পারি, একটা হলো কি সরল আবর্তন, আরেকটি কি অসরল আবর্তন। সরল আবর্তন কাকে বলে, যে আবর্তনে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ একই রূপ থাকে, তাকে সরল আবর্তন বলে। পরিমাণ, দ্যাট মিন্স কোয়ান্টিটি, কোয়ান্টিটি। কীরকম সরল আবর্তনকে আমি আবার বলছি, যে আবর্তনে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই রূপ থাকে, অর্থাৎ ই বাক্য এবং আই বাক্যের আবর্তনকে সরল আবর্তন বলা হয়। এখানে ই বাক্যকে আবর্তন করলে ই বাক্যই পাওয়া যায়। যেমন ই বাক্য আমরা কি, কোনো কোকিল নয় সাদা, কোনো কোকিল নয় সাদা। এখন আমরা কি বলতে পারি, কোনো সাদা জীব নয় কোকিল। এখন আমরা এই যে আবর্তনের নিয়মটার মধ্যে কি ছিল, যে নর্থক হলে নর্থক হবে, সদর্থক হলে সদর্থক হবে। তাহলে আমরা প্রথমে কি বলছি, কোনো কোকিল নয় সাদা। আবার আরেকটা কি আছে, যে উদ্দেশ্য আবর্তনীয় উদ্দেশ্য আবর্তিতে এসে কি বিধেয় হিসেবে ব্যবহৃত হবে। যেমন কোনো কোকিল নয় সাদা, আমরা এখানে সিদ্ধান্ত আসছি কি
কোনো সাদা জীব নয় কোকিল, অর্থাৎ কোকিলটাকে আমরা উদ্দেশ্যটাকে আমরা বিধেয় হিসেবে ব্যবহার করেছি সিদ্ধান্তে এসে, আর বিধেয় আবর্তনীয় বিধেয়টাকে আমরা কি করছি যে সিদ্ধান্তে এসে বা আবর্তিতে এসে আমরা কি করছি যে উদ্দেশ্য হিসেবে ব্যবহার করছি। এটা আমি পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে একটু লিখে লিখে বলার চেষ্টা করবো, এতে তোমাদের ভালো মনে থাকবে। আর একটা কি যে আবর্তন আরেকটা আমরা ই বাক্য করলাম না, কোনো কোকিল নয় সাদা, কোনো সাদা জীব নয় কোকিল। এখন আয় বাক্যকে আবর্তন করলে আয় বাক্য পাওয়া যায়, সেটা কি আছে, এই যে ই বাক্যের যে আবর্তন এটি কি আছে যে উভয় কিন্তু সার্বিক যুক্তি বাক্য। কীভাবে সার্বিক? কোনো কোকিল মানে কোকিল জাতের যারা আছে, যত কোকিল আছে আমি কিন্তু সব কোকিল সম্পর্কে কথাটাকে স্বীকার করে নিচ্ছি, যার কারণে এটি হলো সার্বিক যুক্তি বাক্য। এখন আয় বাক্যকে আবর্তন করলে আয় বাক্য পাওয়া যায়, যেমন কিছু ছাত্র হয় অলস, কিছু ছাত্র হয় অলস। আরেকটি কি, কিছু অলস মানুষ হয় ছাত্র। এখানেও আশ্রবাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ এক। কেন? আমি যে কিছু সম্পর্কে বলছি কিন্তু কিছু ছাত্র সম্পর্কে বলছি, আবার ছাত্ররাকে কিছু মানুষের অন্তর্গত এনে করছি, যে কিছু অলস মানুষ হয় ছাত্র। যদিও উভয় কি বিশেষ যুক্তিবাক্যটি কিন্তু বিশেষ যুক্তিবাক্য, কাজে আমরা এ দুটিকেই আমরা সরল আবর্তন বলতে পারি। আর এটা কি অসরল আবর্তন। অসরল আবর্তন কি, যে পরিমাণ ভিন্ন রূপ হবে। সরল আবর্তনের পরিমাণ সেম হবে, আর অসরল মানে কি অসমান, তাই না? আমাদের পরিমাণটা আলাদা হবে, মানে সেম হবে না। এই বাক্যের আবর্তন করলে কি হয়, অসরল বলা হয়। যেমন এ বাক্যকে আবর্তন করলে কি পাওয়া যাবে, আয় বাক্য পাওয়া যাবে। কিভাবে? সকল কোকিল হয় কালো, সকল কোকিল হয় কালো, কিছু কালো জীব হয় কোকিল। আমরা প্রথমে কি করলাম, এ বাক্য মানে সার্বিক বাক্য হিসেবে এ বাক্যকে গ্রহণ করে সকল কোকিল সম্পর্কে আমরা কি করলাম, সকল কোকিল সম্পর্কে কালো কথাটিকে স্বীকার করে নিলাম। কিন্তু আমরা এটাকে আবর্তনীয়তে এনে কি করলাম, যে কিছু কালো জীব মানে কোকিল শ্রেণীটাকে কিছু জীব শ্রেণীর কিছু অংশ ধরে নিয়ে তারপর তার কালত্বটাকে স্বীকার করে নিলাম। যেমন কিছু কালো জীব হয় কোকিল। সব কালো জীব কি কোকিল? সব কালো জীব তো কোকিল হলে কাক কি, তাই না? এখন আমরা এটা বলতে পারি যে কিছু কালো জীব হয় কোকিল। তাহলে আমরা প্রথমে সার্বিক যুক্তিবাক্য, তারপরে কিন্তু আমি সার্বিক যুক্তিবাক্য থেকে বিশেষ যুক্তিবাক্যে এসে সেটাকে সিদ্ধান্ত স্থাপন করেছি। এখানে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন, অর্থাৎ আশ্রয় বাক্য সার্বিক যুক্তিবাক্য কিন্তু সিদ্ধান্ত বিশেষ যুক্তিবাক্য, কাজে এটি একটি অসরল আবর্তন। আবর্তনের প্রকারভেদ নিয়ে আমি পরবর্তী ক্লাসে আবার আরেকবার একটু লিখে চেষ্টা করব বলার, যাতে তোমাদের সকলের মনে থাকে। এবং পরবর্তী ক্লাসে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব হলো বিভিন্ন যুক্তিবাক্যের আবর্তন। তোমরা চেষ্টা করবে এই অধ্যায়টা যথেষ্ট মনোযোগের সাথে এবং লিখে লিখে পড়ার, কারণ এই বাক্য, এ বাক্য, সরল আবর্তন কিংবা পরিমাণ, গুণগত দিক, এই বিষয়গুলো নিয়ে মানে আমাদের মধ্যে কী হয়, একটু ধাঁধার সৃষ্টি হয় কিংবা আমরা পাজল হয়ে যাই। যার কারণে তোমরা এই যে আবর্তন বা প্রতি আবর্তন, এই যে আমরা প্রকারভেদগুলো পড়বো মাধ্যম অনুমানের, এই প্রকারভেদগুলো তোমরা একটু লিখে লিখে পড়ার চেষ্টা করবে এবং বারবার পড়ার চেষ্টা করবে, যাতে তোমাদের বিষয়গুলো আরও মনের মধ্যে গেঁথে যায়। না হয় তোমরা পরীক্ষার মধ্যে খুব করে ফেলবে, একটার সাথে আরেকটা গুলিয়ে ফেলবে। তো কাজেই আজকে এ পর্যন্তই থাক। পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করবো আর একটু ভালো মতো আরও তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।